আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের ক্লাস বহু আগে করাচ্ছিলাম, আমার মনে নাই কোথায় ক্লাস করাচ্ছিলাম। সম্ভবত মনে হচ্ছে যে এই ক্লাসটা আমাদের শুরু করছিলাম বাক্য পরিবর্তন। যাই হোক, আবার নতুন করে শুরু করতেছি আমরা। আর তোমাদের পরীক্ষা তোমরা ভালোই দিয়েছো, মন্দ দিয়েছো, দেখে পরীক্ষা দেওয়ার পরেও এত ভুল হয়েছে, এটা মানে আমার বিষয়ের ক্ষেত্রে আর কি। তোমরা অনেক ভুল করেছো, যাই হোক এটা পরের কথা। তো দেখো, আমরা এই বাক্য তত্ত্ব এটা শুরু করব। ওই প্রত্যেকটা অধ্যায়েরই সিস্টেম একই রকম, তবু আমি আবার বলছি যে এখান থেকেও পাসের আনসার করতেই হবে। আর কোশ্চেনের ধরনটা ওই একই রকম, একটা বর্ণনামূলক কোশ্চেন অথবা নির্ণয়মূলক। তো বর্ণনামূলক কোশ্চেন এই দুটো পড়লেই আমরা একটা পাবো। ঘুরে ফিরে তোমরা বোর্ডের কোশ্চেন যারা ঘাঁটো তা নিশ্চয়ই দেখেছো আর কি, ওই ঘুরে ফিরে প্রত্যেকটা বোর্ডেই এই দুটোই যে কোনো একটা পরীক্ষায় আসে। সুতরাং এই দুটো কোশ্চেন পড়লে আমাদের হয়ে যাবে। তো আমি আজকে শুধু এই দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করেই ক্লাস শেষ করে দেব। আগামী ক্লাস থেকে আমরা বাক্য পরিবর্তন যেটা সেটা করবো আর কি। তো কোশ্চেন যারা আমরা অ্যান্সার করব তারা এই দুটো কোশ্চেন পড়লেই হয়ে যাবে। আর যারা কোশ্চেন অ্যান্সার করব না তাদের ক্ষেত্রে আমাদের নির্ণয়মূলক, অর্থাৎ কোশ্চেন অথবা নির্ণয়মূলক মানে বাক্য পরিবর্তন, ইংরেজি যেটা আমরা পড়ি চেঞ্জিং সেন্টেন্স, সেটারই আর কি সেম, এটা একদম সেম। চেঞ্জিং সেন্টেন্স আর বাক্য পরিবর্তন নিয়ম কানুন সব একদম একই রকম আর কি। পাশের নির্দেশ দেওয়া থাকবে, যেটাকে জটিল করো, মিশ্র, যৌগিক, কি বলা হয়, বিস্ময়সূচক, অলঙ্কারসূচক, প্রশ্নসূচক, হাবোধক, অস্তিবাচক, নেতিবাচক, এরকম পাশে নির্দেশ থাকবে। আমাকে সেই নির্দেশ অনুসারে সেই বাক্যটা রূপান্তর করতে হবে। তো ওই কথা একটাই, যে যারা আমরা ভালো মার্ক পেতে চাই, 5-এ 5 পেতে চাই, তাদের কিন্তু কোশ্চেন লেখা যাবে না। কোশ্চেনে কখনোই 5-এ 5 নাম্বার তোমরা পাবে না এবং দেওয়া হয় না। কেননা পরীক্ষকের মনোপুত করে কোশ্চেন কখনো লেখা যায় না। তুমি হয়তো ভাবছো যে আমি আমার মনোপুত করে লিখেছি, তো আমি পরীক্ষক যখন খাতা কাটছি তখন আমার মনে হচ্ছে না এটা আরও ভালো করা যেত আর কি। অথবা ভুল একটু হয়েই যায়, তোমাদের একটা বানান ভুল হতে করে ফেলেছো বা একটু ভুল করছো, সুতরাং একটু ভুল হলেই নাম্বার ম্যাক্সিমামই 3 দেওয়া হয়, 4 রেয়ার আর কি। সে কারণে আমরা পরিবর্তন মানে নির্ণয়মূলকটা করব। সময়ে কম, নাম্বার আমাদের 5-এ 5। আর এই অধ্যায় সোজা, কিন্তু খুব সোজা, বাক্য পরিবর্তনটা কঠিন না, বেশ সোজা। ঠিকঠাক ক্লাস ফলো করলে আর একটু বইয়ে যেগুলো দেওয়া আছে স্টাডি করলেই আমরা এটা সহজেই পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এসো আমরা কোশ্চেনগুলো দেখে নিই কী কী কোশ্চেন আমাদের পড়তে হবে। এই কোশ্চেন তোমরা 19-এও পড়েছো। 19-এর বোর্ড বইয়ে কোশ্চেনটা খুব চমৎকার করে দেওয়া আছে এবং এখান থেকে একটা MCQ 19 আসতেই প্রত্যেকবারই আসে। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য আছে, আলোচনা করো। আর গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাস বা বিভাগ আলোচনা করো। অথবা এখানে বলতে পারো যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সাধারণ দাও। যাই হোক, কোশ্চেন যেভাবেই হোক না কেন উত্তরটা একই রকমই আর কি। আর এই সংজ্ঞাটা কিন্তু কমন সংজ্ঞা। দেখা গেল যে এই সংজ্ঞা দিয়ে সাথে এটা না দিয়ে এটা দিল। বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। যাই হোক, এই দুটো কোশ্চেন পড়লে আমরা একটা পরীক্ষায় পাবো। যারা কোশ্চেন লিখতে চাই তাদের জন্য বলছি। আর কোশ্চেন না লিখলেও আমাদের একটু জানতে হবে, এগুলো বেসিক জিনিস জানতে হবে, না হলে আমাদের পরবর্তীতে ঘাটতি থাকবে। আবার বাক্য যে পরিবর্তন করতে হয় সেখানে কিন্তু একটু দরকার আছে এটা জানা আমাদের। তো আমরা আসি আজকে 1 নম্বর নিয়ে আলোচনা করি যে বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য আছে, আলোচনা করো। কাকে বলের ক্ষেত্রে সিম্পলি যে বাক্য কাকে বলে আমরা 3, 4, 5, 6, 7, 8-এ পড়ে আসছি যে কয়েকটি পদ সমষ্টি মানে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। সিম্পল কথা আর কি, যে বা যে সমস্ত সমষ্টি দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা যায় তাকে বাক্য বলে। কিন্তু আমাদের এইখানে দ্বাদশে এসে কিন্তু এই সিম্পল সংজ্ঞাটি আর চলবে না। তাহলে কি করতে হবে? আগে এখানে আমাদের প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে। প্রামাণ্য সংজ্ঞা তো বোঝো, অর্থাৎ এই বাক্য কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, এইগুলোর উপরে কিন্তু আমাদের যারা বৈয়াকরণ বিদগণ ছিলেন, এখনও যারা আছেন আর কি, যেমন ডক্টর শহীদুল্লাহ সাহেব, সুনীতি কুমার ছিলেন, সুকুমার সেন, এরকম আরও যারা, ইনামুল হক ডক্টর, এনারা এই বাক্যের ওপরে সংজ্ঞা দিয়ে গেছেন। প্রত্যেকের সংজ্ঞারই কিন্তু মূল বেসটা এক, কিন্তু একটু হয়তো ভাষা শব্দ এদিক ওদিক পাল্টানো রয়েছে। তা আমাদের আগে কি করতে হবে?
ওই বাক্যের এরকম অন্তত দুজন বৈয়াকরণবিদের প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে, দিয়ে তারপরে আমাদেরকে বলতে হবে যে উপরের আলোকে আমরা বলতে পারি যে তুমি তোমার মতো করে একটা সংজ্ঞা তারপরে দেবে, তার আগে না। কিন্তু আগে প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে, তারপর তার ভিত্তিতে তুমি বলতে পারো যে উপরের সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বাক্যের বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকে বাক্য বলে। এটা হলো সংজ্ঞা দেওয়ার নিয়ম। সংজ্ঞায় 5 নম্বর হলে সংজ্ঞায় থাকবে 2 নম্বর আর পরে 3 নম্বর। তো এই সংজ্ঞাটা যথার্থ না হলে কিন্তু 2 তোমার পাবে না। তুমি তোমার মতো করে ওই 3, 4, 5 যে সংজ্ঞা পড়ে আসছে আমরা ওটা ইউজ দিলে নাম্বার কিন্তু 1 পাবে। সুতরাং যারা আমরা কোশ্চেন লিখবো তাদের ক্ষেত্রে আবারও বলছি যে আগে প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে, তারপরে তারই আলোকে আমাদেরকে সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞা গেল এইটা। এরপর আসি আমরা একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য আছে আলোচনা করো। এই কাজটা বোধহয় আগেও একবার হয়েছে সম্ভবত, মনে হয় ম্যাম মনে হয় করেছিলেন। তা আমি আবারও হাত দিলাম, তার কারণ আছে একটা, সেটা হচ্ছে এই যে 3টি বৈশিষ্ট্য আছে, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। এখানে কিন্তু একটু লেখার ধরন আছে, সিস্টেম আছে। যে বইগুলো তোমাদের হাতে আছে, যে বইগুলো আমরা হাতে পাই, সেখানে কোনো বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে ভালো করে আর কি, কোনো বইয়ে কিন্তু ওই অ্যান্সারটা আমার মতে যথার্থ নয়, এবং ওই অ্যান্সারটা তোমার লিখলে পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেটা হচ্ছে 3টি গুণ আমাদের জানি আমরা। 3টি গুণ কী কী? আকাঙ্ক্ষা, আসক্তি। কেউ আবার পরীক্ষা আসক্তি লেখা, কিন্তু পরীক্ষায় এটা আসক্তি উচ্চারণটা ভুল করে আবার এখানে কয়তো লিখে ফেলে আর কি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যেটা আমাদের দরকার, যেটা আমি বলছি আর কি, আকাঙ্ক্ষার সংজ্ঞা বইয়ে দেওয়া আছে যে যখন কোনো ব্যক্তি বা বক্তা তার শ্রোতা আর কি কোনো বাক্যের কিছু অংশ শুনে আরও কিছু অংশ শোনার আকাঙ্ক্ষা জাগে, যাকে এক কথায় সহজ করে বলি আমরা অপূর্ণ বাক্য, যেটা আর কি, যে বাক্যটা কিছু অংশ বলার পরে আমরা আর বললাম না বা লিখলাম না, ডট দেওয়া থাকলো। তাহলে যারা আমরা শ্রোতা বা যারা আমরা কি বলা হয় পড়ুয়া পড়ছি, তখন কি হলো এই বাক্যে এরপরে কী হবে, কী হবে লেখা নাই কেন? তার মানে তার মধ্যে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষার উদ্বেগ হলো যে কী এরপরে কী, আমার বাবা ড্যাশ ড্যাশ, বা বাবা একজন, আর বলা হলো না, তিনি একজন, আর বলা হলো না। তো তিনি একজন কি, কৃষক, ডাক্তার না কি, এই যে জানার আকাঙ্ক্ষা, এটা হলো কি আকাঙ্ক্ষা। ওইটুকু পূর্ণ হলে পরে তাহলে কি হলো, যিনি পড়ুয়া, যিনি পড়ছেন, যিনি শ্রোতা শুনছেন, তার কি হলো, পূর্ণাঙ্গ মনোভাব তার বোধগম্য হলো, এবং সে তার আর শোনার বা এটা পরে কী আছে আর জানার আগ্রহ থাকলো না। একে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। তো এইটা হলো একটা বাক্যের বড় বৈশিষ্ট্য। কোনো বাক্যের যদি এমন বাক্য থাকে যে তার কিছু অংশ শুনে বা কিছু অংশ লিখে আর লেখা হলো না, তখন এই বাক্যটাকে আমরা সার্থক বাক্য বলতে পারছি না। কেননা এ বাক্যের মধ্যে কী সমস্যা হয়েছে, এ বাক্যে আকাঙ্ক্ষাহীন বাক্য, কেননা এখানে আকাঙ্ক্ষার পূর্ণ হয়নি। সুতরাং এটা সার্থক বাক্য নয়। সার্থক বাক্য হতে গেলে এই যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টাই পরিপূর্ণ থাকতে হবে, তবেই সেটি একটি সার্থক বাক্য এবং একটি পরিপূর্ণ বাক্য। তো যেটা আমি বলবো সেটা এখনো বলি, সেটা হচ্ছে এই বইয়ে লেখা আছে যে এরকম, যে যখন কোনো বাক্যের কিছু অংশ শোনার পরে আর কিছু অংশ শোনার ইচ্ছা বা আগ্রহ জাগে, তাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমার বাবা একজন ড্যাশ ড্যাশ, এটুকুই শেষ করে দেওয়া আছে ম্যাক্সিমাম বইয়ে। কিন্তু ব্যাখ্যায় যখন এমনি দেখবো যে ব্যাখ্যা যেখানে দেওয়া সেখানে কিন্তু তা নাই। সেখানে আরও বলা হচ্ছে উপরের বাক্যটি সার্থক বাক্য নয়, কেননা বাক্যটিতে আকাঙ্ক্ষার উদ্রেক হচ্ছে। সুতরাং সার্থক বাক্য হবে আমার বাবা একজন কৃষক। এইটুকু না দিলে অ্যান্সারটা পরিপূর্ণ হবে না। আমরা দেখি পরীক্ষার খাতায় বা বইয়েও দেখি যে ওইটুকু দেওয়া হয় নাই। ছেলেমেয়েরা লিখছে সংজ্ঞা আর এক্সাম্পল দিচ্ছে বাবা একজন ড্যাশ, শেষ। আমি বলছি যে পরিপূর্ণ অ্যান্সার করতে গেলে আমাকে লিখতে হবে নিচে যে ওপরের বাক্যটি যোগ্যতাহীন বাক্য, মানে সার্থক বাক্য নয়, কেননা এর মধ্যে আকাঙ্ক্ষার পরিপূর্ণতা হয়নি। সুতরাং সঠিক বাক্য হবে আমার বাবা একজন কৃষক। অর্থাৎ বাক্যটাকে সঠিক করে দেখায় দিতে হবে।
হ্যাঁ, তোমার কি বুঝতে পারছো ঘটনাটা, যে ওইটুকু বইয়ে যেটুকু আসে ওখানেই শেষ করলে আমি পরীক্ষক কিন্তু আমার মনোপুত হবে না, আমি নাম্বার কম দেব। এরকম অনেকেই কম দিতে পারে এবং কম দেবে নিশ্চিত। তোমাকে দেখাই দিতে হবে, যেহেতু এটা বড় ক্লাসের, এটা তোমার পড়া, তোমাকে দেখা দিতে হবে যে বলতে হবে ওর বাক্যটি মানে সঠিক সার্থক বাক্য নয়, কারণ এখানে আকাঙ্ক্ষার পরিপূর্ণতা হয় নাই, সুতরাং সার্থক বাক্য হবে, ওটা পরিপূর্ণ করে দেখা দিতে হবে। একইভাবে এই আসক্তির ক্ষেত্রেও তাই। সংজ্ঞা হচ্ছে বাক্যের মধ্যে পদগুলোর শৃঙ্খল যে বিন্যাস, বাক্যে পদ বসে। আমরা জানি যে একটু আগেই বললাম যে বিভিন্ন পদ সমষ্টির সমন্বয়ই হলো বাক্য, এবং সেটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তো এই যে বিভিন্ন পদ বসে, পদগুলো বসাটা শৃঙ্খলতা আছে, একটা নিয়ম আছে, বিধান আছে। ইচ্ছামতো তো পদ বসালে হয় না, কে কার পরে বসবে, কোন পদ কোথায় বসালে পরে বাক্য শৃঙ্খলা হবে, শুনতে ভালো লাগবে, আবার অর্থও ঠিকঠাক বোঝা যাবে, এমনটা থাকতে হবে। সুতরাং এই বাক্যের মধ্যে যে পদগুলো আছে, এই পদগুলো যে শৃঙ্খল বিন্যাস, এটি হচ্ছে আসক্তি। সংক্ষেপে সংজ্ঞাটা এরকম যে বাক্যের মধ্যে পদগুলোর সুশৃঙ্খল বিন্যাসকেই বলা হয় আসক্তি। এখানে কিন্তু ড্যাশ ড্যাশ থাকছে না, সব পদই আছে। যেমন আমার গাভী লাল আছে একটি, এখানে কিন্তু সব পদই আছে, কিন্তু পদগুলো কেমন এলোমেলো বসছে, কেমন আমাদের শুনতে খারাপ লাগছে, বা এলোমেলো, ঠিকঠাক অর্থ বোধগম্য হচ্ছে না, যে যার পরে বসার কথা তা বসছে না, বিধায় এটা হলো আসক্তিহীন বাক্য, এটিও সার্থক বাক্য নয়। কেননা এই বাক্যের মধ্যে আকাঙ্ক্ষার পূর্ণ হয়েছে, ঠিক যতগুলো শব্দ বসার কথা সব বসছে পদগুলো, কিন্তু পদগুলোর সঠিক বিন্যাস হয় নাই, বিধায় এটা একটা সার্থক বাক্য নয়। তাহলে সার্থক বাক্যটা কী হবে? পদগুলো শৃঙ্খলভাবে বসাতে হবে। তো কথা একটাই, ওই যে বইয়ে দেওয়া রয়েছে এরকম যে বাক্যের মধ্যে পদের সুশৃঙ্খল বিন্যাসকে বলা হয় আসক্তি। যেমন বলা হলো যে আমার গাভী আছে একটি লাল, এখানেই শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু না, তোমাকে বলতে হবে, এটুকু দেওয়ার পরে বলতে হবে যে ওপরের বাক্যটি সার্থক বাক্য নয়, কেননা বাক্যটিতে সুশৃঙ্খল বিন্যাস ঘটেনি পদের, অতএব সার্থক বাক্য হবে আমার একটি লাল গাভী আছে। সহজ কথা, তোমাকে বাক্যটিকে আবার বিন্যস্ত করে দেখাইতে হবে, তাহলে আর পরীক্ষকের কোনোই সে থাকবে না, সে পরিপূর্ণতা অর্জন করবে, পরীক্ষককে ভালো লাগবে যে না, সুন্দর করে লিখছে ছেলেটি মেয়েটি, নাম্বার তোমাকে পরিপূর্ণ দিয়ে দেবে। আর নাম্বারটা পরিপূর্ণ ভালো নাম্বার তখনই আসে যখন পরীক্ষকের মনতুষ্টি হয়। ফাইন তো, সুন্দর লিখছে তো, ফাইন ফাইন, এই ফাইন মনতুষ্ট হয়ে গেছে, মানে দেখবে পাঁচই দিয়ে ফেলে দিয়েছে আর কি। সুতরাং পরিপূর্ণভাবে লিখতে হবে। তাহলে আমরা কী করবো? ওইখানেই শেষ দেবো না, তারপরে আমরা বলবো যে বাক্যটি আসক্তিহীন বাক্য, কেননা এখানে পদের শৃঙ্খল বিন্যাস ঘটেনি, অতএব সঠিক বাক্য হবে, আমরা ওটা দিয়ে তারপরে শেষ করে দেব। যোগ্যতা, এখানে আকাঙ্ক্ষারও পরিপূর্ণতা আছে, আসক্তি অর্থাৎ পদের যে শৃঙ্খল বিন্যাস সেটাও ঠিক আছে, কিন্তু মুশকিল হচ্ছে যোগ্যতা মানে হচ্ছে বলি না, তোর তো এই কাজ করার যোগ্যতাই নাই, ক্ষমতাই নাই। তো এই যোগ্যতা অর্থে মানুষ কিন্তু তার সবই আছে, হাত পা সবই ঠিক আছে, সচল মানুষ, কিন্তু ওই 6 ফুট 20 ফুট গাছে চড়ার যোগ্যতা আর নাই। ও একজন মানুষ, ওর হাত পা সবই আছে, শক্তি সামর্থ্য সবই আছে, আরেকজন তারও সবই আছে, হাত পা কোনোটাই অপূর্ণ না এবং পঙ্গুও না, কিন্তু একজন কিন্তু এই 20 ফুট গাছে উঠে যাচ্ছে হড়হড় করে, আরেকজন উঠতে পারে না। এটা তো হয়, সব কাজ সব লোকদের হয় না। তাহলে ওই লোকটার সবই ঠিক, সে একজন পরিপূর্ণ মানুষ, কিন্তু তার ওই গাছে চড়ার যোগ্যতা নাই। এরকম এই যোগ্যতার ক্ষেত্রে বাক্য পরিপূর্ণ বাক্য, সেখানে আকাঙ্ক্ষাও ঠিক আছে, আসক্তেও পদের বিন্যাস ঠিক আছে, কিন্তু ওই বাক্যের অর্থের সাথে ভাবের মিল নাই, অর্থ কেমন উল্টোপাল্টা, এজন্যে বলা হয় যোগ্যতাহীন বাক্য। অর্থাৎ সংজ্ঞাটা এরকম যে বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বিন্যাসকে বলা হয় যোগ্যতা। যেমন পাখি, গরু আকাশে ওড়ে, গ্রীষ্মের খরায় প্লাবনের সৃষ্টি হয়, রাস্তায় নৌকা চলে। বাক্য কিন্তু আমাদের আসক্তি এবং যেটা বলা হয় উপরে ওই যে আকাঙ্ক্ষা সব ঠিক আছে, কিন্তু আসলে এর অর্থগত মিল নাই, ভাবের সাথে অর্থের কোনো মিল নাই। গরু আকাশে ওড়ার ক্ষমতা রাখে না, আর ওই গ্রীষ্মের খরায় প্লাবন তৈরি হয় না। তাহলে আমাদের বলতে হবে যে উপরের বাক্যটি যোগ্যতাহীন বাক্য, সঠিক হবে যে পাখি আকাশে ওড়ে আর ওই বর্ষার প্লাবনের সৃষ্টি হয়, এটা আমার দেখা দিতে হবে। আমি আবারও বলছি যে গতানুগতিক বইয়ে কিন্তু আমাদের এই সঠিক করে দেখায় দেওয়া হয় নাই, উত্তরপত্রে যখন তার উত্তর দিচ্ছেন আর কি, আমাদের সঠিকটা দেখাই দিতে হবে, তাহলে অ্যান্সারটা পরিপূর্ণ হবে।
আমরা পরিশেষ দেবো, উপসংহার দেবো, বইয়ে উপসংহার দেওয়া নাই, যে পরিশেষে আমরা বলতে পারি যে উপরে 3টি যোগ্যতা না থাকলে, 3টি গুণ না থাকলে একটি বাক্য কখনোই সঠিক বা সার্থক হতে পারে না। অতএব একটি সার্থক বাক্য হতে গেলে উপরে 3টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে বা থাকা প্রয়োজন। এটা কিন্তু বইয়ে দেওয়া নাই। তোমার অ্যান্সারকে আরও সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে তোমাকে এটুকু দিতে হবে। আর ওটুকু দিলে পরে পরীক্ষক আরও প্রশান্তি, ফাইন, এত সুন্দর সে লিখছে, পরীক্ষক জানে যে এটা বইয়ে নাই, নিশ্চয়ই এইটুকু ওই শিক্ষার্থী তার নিজের এখানে দিয়েছে, এবং ওটুকু দিলে পরে পরিপূর্ণতা হয়। দাওয়াত খাতে গিয়ে দেখো না, দাওয়াত ভালোই খাওয়া হয়েছে, শেষে দই নাই, তখন কিন্তু কেমন একটু অপরিপূর্ণ, মানে দই নাই, এবারে দই মিষ্টি নাই, না ওই তার আগে অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, তো ওই দই মিষ্টি একটু দিলে পরে একেবারে বেশ পরিপূর্ণ, 16 আনা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো ওইটুকু না থাকার কারণে যারা খাচ্ছে, খাওয়ার পরে একটু কেমন যেন অপরিপূর্ণতা মনে হলো, কেমন জানি দইটা হলে ভালো হলো না, এবারে সবই করছে, এটুকু করলো না, এই যে বিষয়টা আর কি। উপসংহারটা সেরকম দইয়ের মতো আর কি, দইয়ের ভাতের মতো। তুমি বললা যে ওপরের এই 3টি বৈশিষ্ট্য বা আলোচ্য বৈশিষ্ট্যগুলি না থাকলে একটি বাক্য কখনোই সার্থক বা সুন্দর হতে পারে না। অতএব একটি সার্থক বা মানে কী বলা, পরিপূর্ণ বাক্যের জন্য 3টি গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকা প্রয়োজন। বাস প্রসঙ্গটা দিয়ে দিলে তাহলে, আর এইভাবে যদি দেখো কোনো শিক্ষার্থী তোমার লিখো পরীক্ষায়, আর যদি কোনো বানান ভুল না হয়, তাহলে আমি নিশ্চিত যে পরীক্ষায় তোমার এখানেও 5-এ 5 পাবে। সময় বেশি লাগবে হয়তো, কিন্তু 5-এ 5 পাবে। কেননা এখানে আর কোনোই আমাদের অপরিপূর্ণতা বা কোনোই শূন্যতার কোনো জায়গা নেই। পরীক্ষক খুশি হয়ে, মনতুষ্টি হয়ে, আনন্দ পেয়ে নাম্বার দিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে একটাই শেষ করে দিচ্ছি। পরের ক্লাসে আমি পরের কোশ্চেনটা একটু আলোচনা করে আমরা ওই বাক্য যে পরিবর্তন, সরল, জটিল, যৌগিক, মিশ্র, এগুলো যা আছে, এগুলো আমরা বাই টার্ন একটা করে আমরা করব, তোমাদের যাতে বোধগম্য হয়, বুঝতে পারো আর কি। আমরা সামনের ক্লাসে এটা শুরু করব। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।